জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার হাতেই থাকছে আওয়ামী লীগের নেতৃত্ব, তারেক রহমান থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ সরকারের পতনের কারণ কি, উপেক্ষা নাকি ষড়যন্ত্র, থাকছে প্রতিবেদনে। বিএনপির চক্রান্ত ফাঁস, দাম বাড়াতেই তেল ছাড়ছিল না সরকার, থাকছে প্রতিবেদনে। বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে, সংসদে হান্নান মাসুদের তীব্র আক্রমণ, থাকছে প্রতিবেদনে। সরকারের দেয়া তথ্যের সঙ্গে বাস্তবের মিল নেই, জামায়াতের আমির, থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনার নেতৃত্বেই ফিরছে আওয়ামী লীগ, ওবায়দুল কাদের, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনার হাতেই থাকছে আওয়ামী লীগের নেতৃত্ব, তারেক রহমান। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি মন্তব্য, যেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্ব এখনও শেখ হাসিনার হাতেই থাকবে। এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা বিশ্লেষণ ও ব্যাখ্যা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিরোধী দলের শীর্ষ নেতার কাছ থেকে এমন মন্তব্য আসা অস্বাভাবিক এবং তাৎপর্যপূর্ণ। অনেকেই এটিকে কৌশলগত বক্তব্য হিসেবে দেখছেন, যেখানে প্রতিপক্ষের নেতৃত্বের ধারাবাহিকতা স্বীকার করে ভিন্ন ধরনের রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে তার এই মন্তব্য মূলত রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। তাদের মতে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট নেতৃত্ব কাঠামোর মধ্যে পরিচালিত হচ্ছে, যেখানে শেখ হাসিনা কেন্দ্রীয় ভূমিকা পালন করে আসছেন। ফলে দলটির নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন শিগগিরই আসার সম্ভাবনা কম, এমন ধারণাই এই বক্তব্যে ফুটে উঠেছে। অন্যদিকে আওয়ামী লীগের নেতারা এই মন্তব্যকে স্বীকারোক্তি হিসেবে দেখছেন। তাদের মতে বিরোধী দলও এখন বুঝতে পারছে যে দলের ভেতরই শেখ হাসিনার নেতৃত্বই সবচেয়ে শক্তিশালী এবং গ্রহণযোগ্য। এক নেতা বলেন, আমাদের দল ঐক্যবদ্ধ, নেতৃত্ব সুস্পষ্ট, এ নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। তবে বিএনপির একটি অংশ এই ব্যাখ্যার সঙ্গে একমত নয়। তারা বলছেন এটি সরাসরি কোনো সমর্থন নয়, বরং একটি রাজনৈতিক বক্তব্য, যার মাধ্যমে ভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাদের মতে আওয়ামী লীগের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করা বিরোধী দলের কৌশলের অংশ হতে পারে। বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য দেশের রাজনৈতিক মেরুকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। একদিকে এটি ক্ষমতাসীন দলের অবস্থানকে আরও দৃঢ় হিসেবে তুলে ধরে, অন্যদিকে বিরোধী দলের কৌশলগত অবস্থান নিয়েও প্রশ্ন তৈরি করে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই জানতে চাইছেন এই মন্তব্যের পেছনে প্রকৃত উদ্দেশ্য কী এবং এটি ভবিষ্যৎ রাজনীতিতে কী প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে তারেক রহমানের এই মন্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের অবস্থান, বিরোধী দলের কৌশল এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ সবকিছুই এখন নতুন করে বিশ্লেষণের কেন্দ্রে। এখন দেখার বিষয় এই বক্তব্যের পর রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। আওয়ামী লীগ সরকারের পতনের কারণ কি, উপেক্ষা নাকি ষড়যন্ত্র? বাংলাদেশের রাজনীতিতে সরকারের পতন নিয়ে আলোচনা উঠলেই তা দ্রুতই আবেগ, অভিযোগ এবং পাল্টা অভিযোগে ঘেরা একটি বিতর্কে পরিণত হয়। ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগকে ঘিরে এই প্রশ্ন, পতনের পেছনে কি অভ্যন্তরীণ উপেক্ষা, পলিসি নেগলেক্ট নাকি বাহ্যিক ষড়যন্ত্র, দুটোই প্রায়শই সামনে আসে। তবে বাস্তবতা সাধারণত একমাত্রিক নয়, বরং একাধিক কারণ মিলেই রাজনৈতিক পরিবর্তন বা অস্থিতিশীলতা তৈরি হয়। প্রথমত, উপেক্ষা বা নীতিগত দুর্বলতার বিষয়টি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যে কোনো দীর্ঘমেয়াদী সরকারের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ তৈরি হওয়া স্বাভাবিক। জনগণের প্রত্যাশা বেড়ে যাওয়া, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, সেবা প্রদানের ঘাটতি কিংবা প্রশাসনিক জবাবদিহিতার প্রশ্ন। যদি এসব ক্ষেত্রে ঘাটতি অনুভূত হয় এবং তা সময়মতো সমাধান না করা যায়, তাহলে জনমনে অসন্তোষ তৈরি হতে পারে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ উন্নয়নমূলক নানা প্রকল্প বাস্তবায়ন করেছে, এটি সমর্থকদের দাবি। কিন্তু সমালোচকদের মতে একই সঙ্গে কিছু ক্ষেত্রে জনগণের দৈনন্দিন সমস্যাগুলো যথেষ্ট গুরুত্ব পায়নি, এমন অভিযোগও আছে। এই ধরনের ধারণা রাজনৈতিক সমর্থনকে প্রভাবিত করতে পারে। দ্বিতীয়ত, ষড়যন্ত্র প্রসঙ্গটি। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রায়ই দেখা যায়
বড় রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে বিরোধী দল, আন্তর্জাতিক শক্তি বা অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বকে দায়ী করা হয়। আওয়ামী লীগের নেতারা বহুবার অভিযোগ করেছেন যে তাদের বিরুদ্ধে দেশি বিদেশি মহলের ষড়যন্ত্র রয়েছে, যা রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করে। অন্যদিকে বিরোধী দলগুলো এসব অভিযোগকে অজুহাত হিসেবে দেখায় এবং বলে এটি মূল সমস্যাগুলো আড়াল করার কৌশল। তৃতীয়ত, রাজনৈতিক প্রতিযোগিতা ও মেরুকরণ। বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি, আন্দোলন এবং নির্বাচনী বিতর্ক সবকিছুই রাজনৈতিক অস্থিরতার কারণ হতে পারে। বিরোধী রাজনীতির শক্তিশালী অবস্থান এবং জনমত সংগঠনের ক্ষমতাও একটি বড় ফ্যাক্টর। চতুর্থত, নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া। নির্বাচনের গ্রহণযোগ্যতা, অংশগ্রহণ এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তা সরকারের বৈধতা নিয়েও বিতর্ক তৈরি করতে পারে। এই বিষয়টি আন্তর্জাতিক মহলেও গুরুত্ব পায় এবং অভ্যন্তরীণ রাজনীতিতে চাপ তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে, উপেক্ষা এবং ষড়যন্ত্র এই দুইটি বিষয়কে একে অপরের বিপরীতে না দেখে বরং সমান্তরালভাবে দেখা উচিত। কারণ অনেক সময় অভ্যন্তরীণ দুর্বলতা থাকলে বাহ্যিক চাপ বা রাজনৈতিক প্রতিপক্ষের কৌশল বেশি কার্যকর হয়ে ওঠে। আবার শক্তিশালী প্রশাসন ও জনসমর্থন থাকলে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করাও সহজ হয়। সবশেষে বলা যায়, আওয়ামী লীগ সরকারের সম্ভাব্য পতন বা রাজনৈতিক সংকট যদি কখনো ঘটে, তা একক কোনো কারণে নয়, বরং একাধিক রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কারণের সমন্বয়ে ঘটবে। শেখ হাসিনার নেতৃত্বে দলটি কিভাবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে সেটিই নির্ধারণ করবে ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতা। বিএনপির চক্রান্ত ফাঁস। দাম বাড়াতেই তেল ছাড়ছিল না সরকার। ট্যাঙ্কারে তেল উপচে পড়ছে, কিন্তু পাম্পে পাওয়া যাচ্ছে না। দেশীয় কোম্পানিগুলোর কাছে পেট্রোল ও অকটেনের পর্যাপ্ত মজুদ থাকলেও রহস্যজনক কারণে তা গ্রহণ করছে না সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। অভিযোগ উঠেছে, জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনপকেট কাটার দীর্ঘমেয়াদী চক্রান্তের অংশ হিসাবেই সরকার পরিকল্পিতভাবে এই কৃত্রিম সংকট জিইয়ে রেখেছিল। অনুসন্ধানে জানা গেছে, দেশে পেট্রোল ও অকটেনের মোট চাহিদার প্রায় ৭৫% পূরণ করে স্থানীয় ৫টি প্রতিষ্ঠান। এর মধ্যে সবচেয়ে বড় সরবরাহকারী বেসরকারি প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি ট্যাঙ্কারগুলো এখন তেলে টইটম্বুর। কিন্তু বিপিসি গত ৮ এপ্রিল এক চিঠিতে তাদের কাছ থেকে তেল গ্রহণে অস্বীকৃতি জানায়। সুপার পেট্রোকেমিক্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার সাহা জানান, এপ্রিল মাসে ৩৭,০০০ টন তেল সরবরাহের জন্য তাদের প্রস্তুত থাকতে বলা হলেও শেষ মুহূর্তে বিতরণ কোম্পানিগুলো তেল নেওয়া বন্ধ করে দেয়। একদিকে দেশীয় অকটেন মজুতের সক্ষমতা ৫৩,০০০ টন ছাড়িয়ে বর্তমানে ৫৫,০০০ টনে দাঁড়িয়েছে, অন্যদিকে সরবরাহ রেশনিং করে বাজারে আতঙ্ক ছড়ানো হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, দাম বাড়ানোর ক্ষেত্র প্রস্তুত করতেই এই কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। আজ রোববার থেকে সেই চক্রান্ত বাস্তবে রূপ নিয়েছে। এক লাফে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী করা হয়েছে। অকটেন প্রতি লিটার ১৪০ টাকা, ২০ টাকা বৃদ্ধি। পেট্রোল প্রতি লিটার ১৩৫ টাকা, ১৯ টাকা বৃদ্ধি। ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, ১৫ টাকা বৃদ্ধি। জ্বালানি তেলের পাশাপাশি এলপিজি গ্যাসের দামও এপ্রিল মাসে দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম এখন ১,৯৪০ টাকা, যা গত মাসের তুলনায় ৫৯৯ টাকা বেশি। তেলের দাম বাড়ানোর ২৪ ঘণ্টা পার হতে না হতেই পরিবহন খাতের সিন্ডিকেটগুলো সক্রিয় হয়ে উঠেছে। বাস মালিক সমিতি ঢাকা ও চট্টগ্রামে ভাড়ায় ৬৪% এবং দূরপাল্লার বাসে ৩৭% বৃদ্ধির দাবি তুলেছে। লঞ্চের ভাড়াও ৩৬ থেকে ৪২% বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। আজ সন্ধ্যায় ভাড়া নির্ধারণ কমিটির বৈঠকে এই জনবিরোধী সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। অভিযোগ উঠেছে, দেশে পেট্রোল ও অকটেনের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের যুদ্ধের অজুহাত। স্থানীয় সরকার ব্যবস্থায় পরিবর্তন আনতে সংসদে উত্থাপিত নতুন বিলের তীব্র সমালোচনা করেছেন এনসিপির সংসদ সদস্য হান্নান মাসুদ। তিনি বলেন, এই বিলের মাধ্যমে স্থানীয় সরকার প্রশাসনের পিঠে ছুরিকাঘাত করা হচ্ছে। সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপি কি আর একটা আওয়ামী লীগ হয়ে ওঠার চেষ্টা করছে কিনা প্রশ্ন রাখেন তিনি। বৃহস্পতিবার ৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিনে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন বিল ২০২৬ উত্থাপনের পর আপত্তি জানিয়ে তিনি এসব কথা বলেন। হান্নান মাসুদ বলেন, এই বিলের মাধ্যমে স্থানীয় প্রশাসন ব্যবস্থার পিঠে ছুরিকাঘাত করা হচ্ছে। এটি বিএনপির ৩১ দফার ইশতেহারেও ছিল না। ৩১ দফার ২০ নম্বর দফায় স্পষ্ট বলা ছিল, মৃত্যু বা আদালতের দণ্ড ছাড়া নির্বাচিত প্রতিনিধিকে অপসারণ করা হবে না।
আজ কি বিএনপি সেই কথা ভুলে গেছে, নাকি মেজরিটি পাওয়ারের মধ্য দিয়ে তারা আসলে আর একটা আওয়ামী লীগ হয়ে ওঠার চেষ্টা করছে? বিলের বিশেষ পরিস্থিতি এবং জনস্বার্থে অপসারণ সংক্রান্ত বিধানের সমালোচনা করে তিনি বলেন, বিশেষ পরিস্থিতি বলতে কি বোঝানো হচ্ছে? শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে ভোটচোরদের সরাতে যে অধ্যাদেশ হয়েছিল, সেটিকে এখন আইনে রূপান্তর করে নির্বাচিত প্রতিনিধিদের গলার কাঁটা বানানো হচ্ছে। বিশেষ পরিস্থিতির দোহাই দিয়ে যে কোনো মেয়র বা কাউন্সিলরকে সরিয়ে দিয়ে দলীয় লাঠিয়াল বা মন্ত্রী এমপির সন্তানদের প্রশাসক হিসেবে বসানোর পায়তারা চলছে। নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে এই সংসদ সদস্য বলেন, আমরা যখনই গণতন্ত্রের কথা বলি তখনই বলা হয় আমরাই তো গণতন্ত্র এনেছি, কিন্তু এখন ফেসবুকে ঢুকলেই সরকারের দেয়া তথ্যের সঙ্গে বাস্তবের মিল নেই জামায়াতের আমির। সংসদে দেওয়া বিবৃতি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এমন অভিযোগ তুলে জ্বালানি সংকট ইস্যুতে খোলামেলা আলোচনার দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমান। তিনি প্রশ্ন রেখেছেন, শুধু বিবৃতি দিয়ে কিভাবে চলমান সমস্যার সমাধান হবে? সোমবার ২০ এপ্রিল জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে মুলতবি প্রস্তাবের আলোচনায় অংশ নিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তবে তাঁর দেওয়া মুলতবি প্রস্তাব গ্রহণ করা হয়নি। ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অধিবেশনে শফিকুর রহমান বলেন, সংসদে যে বিবৃতি দেওয়া হয়েছে তার সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল পাওয়া যাচ্ছে না। একদিকে সরকার বলছে তেলের কোনো সংকট নেই, অন্যদিকে মাঠের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এ নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, পত্রিকা ও সামাজিক মাধ্যমে নানা তথ্য আসে, কিছু সত্য, কিছু নয়। বাস্তবতা বোঝার চেষ্টা করেছি, কিন্তু সবকিছু তো নিজে গিয়ে দেখা সম্ভব নয়। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সঠিক তথ্য আসা প্রয়োজন। জ্বালানি সংকটকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বার্নিং ইস্যু হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এমন একটি বিষয়ে সংসদে আলোচনা না হওয়া দুঃখজনক। জনগণের প্রত্যাশা পূরণে সংসদে কার্যকর আলোচনা হওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি। বিরোধী দলীয় নেতা আরও বলেন, সংসদে নোটিশগুলো আলোচনায় না এলে সেখানে থাকার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন ওঠে। জনগণের প্রতিনিধিত্ব করতেই তারা সংসদে এসেছেন, কিন্তু সেই দায়িত্ব পালন করতে না পারলে তা অর্থহীন হয়ে পড়ে বলে মন্তব্য করেন তিনি। মুলতবি প্রস্তাব গ্রহণ না হলেও ভবিষ্যতে নির্ধারিত সময়ে জ্বালানি সংকট নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ দেওয়ার আহ্বান জানান শফিকুর রহমান। তিনি বলেন, এই সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দল মিলেই সমাধান খুঁজতে পারে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জ্বালানি সংকট নেই বলে দাবি করে বলেন, কিছু ক্ষেত্রে অপচয় ও পাচারের কারণে মূল্যচাপ তৈরি হচ্ছে। তবে বিরোধী দলীয় নেতা এই বক্তব্যের সঙ্গে একমত না হয়ে বাস্তব পরিস্থিতি তুলে ধরার উপর গুরুত্ব দেন। তিনি আরও বলেন, জ্বালানি সংকট কেবল এই সরকারের সৃষ্টি নয়, বৈশ্বিক পরিস্থিতিরও প্রভাব রয়েছে। তবুও সমস্যার সমাধানে সবার অংশগ্রহণ প্রয়োজন বলে তিনি মনে করেন। শেখ হাসিনার নেতৃত্বেই ফিরছে আওয়ামী লীগ, ওবায়দুল কাদের। বাংলাদেশের রাজনীতির চিত্র দ্রুত বদলে যাচ্ছে, আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে আওয়ামী লীগ। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার ভারত পালিয়ে যাওয়ার পর দলটি অভ্যন্তরীণ ও বাহ্যিক সংকটের মুখে পড়ে। সরকারের পতনের পরপরই গুম, খুন এবং জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনা সহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়। অনেকে আত্মগোপনে চলে গেছেন, কেউ কেউ গোপনে দেশ ছেড়েছেন, আর যারা রয়ে গেছেন তাদের অনেকেই কারাবন্দী। অভ্যুত্থানের পর আওয়ামী লীগের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা গ্রেপ্তার হলেও দলটি রাজনীতি থেকে পুরোপুরি হারিয়ে যায়নি, বরং নিজেদের পুনর্গঠনের চেষ্টায় এখন ব্যস্ত দলটির শীর্ষ নেতারা। তবে এই পুনর্গঠনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে নেতৃত্ব সংকট। বিতর্কিত নন, বরং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য এমন কাউকে দলের মুখপাত্র হিসেবে আনার বিষয়ে আলোচনা চলছে। শেখ হাসিনার নেতৃত্ব ধরে রাখার চেষ্টা চলছে, তবে নতুন মুখ আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দলের শীর্ষ নেতাদের অধিকাংশই এখন দেশান্তরী, বাকিরা প্রকাশ্যে আসতে চাইছেন না। রাজনৈতিক মাঠের কার্যক্রম স্থবির হয়ে পড়লেও অনলাইনের মাধ্যমে কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। মাঝে মাঝে শেখ হাসিনার অডিও বার্তা শোনা গেলেও আন্তর্জাতিক গণমাধ্যম ও দেশের রাজনৈতিক অঙ্গনে দলের অবস্থান দৃঢ় করতে একজন মুখপাত্রের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। দলের সংশ্লিষ্টরা বলছেন, এমন একজনকে মুখপাত্র করা হবে যিনি বিতর্কের ঊর্ধ্বে এবং দলের নেতাকর্মীদের সঙ্গে ভালোভাবে সম্পৃক্ত। গত বৃহস্পতিবার লন্ডন থেকে আলাপকালে যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা জানান, নতুন মুখপাত্র হিসেবে এমন কাউকে খোঁজা হচ্ছে যার সঙ্গে শেখ হাসিনা ও শেখ রেহানার পারিবারিক যোগাযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে এই নতুন মুখী হতে পারেন আওয়ামী লীগের সামনের কণ্ঠস্বর,
যিনি শেখ হাসিনার বার্তা দলের নেতাকর্মীদের কাছে পৌঁছে দেবেন। তবে প্রশ্ন থেকেই যায়, শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের রাজনীতি কতটা কার্যকর থাকবে? বর্তমান বাস্তবতায় দলটি নেতাকর্মীদের মাঠে নামানোর জন্য গত জানুয়ারিতে হরতাল ও অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করলেও বাস্তবে সেই কর্মসূচিগুলোতে তেমন কোনো সাড়া দেখা যায়নি। নেতাকর্মীরা শেখ হাসিনার বাইরে কাউকে নেতৃত্বে মানতে প্রস্তুত নন, তাই আপাতত তার বার্তা পৌঁছে দেওয়ার জন্য একজন মুখপাত্রের সন্ধান চলছে। এবার আওয়ামী লীগ কি নতুন নেতৃত্বের পথে হাঁটবে, নাকি পুরনো নেতৃত্বকেই আঁকড়ে ধরে থাকবে? রাজনীতির এই অনিশ্চিত সময়ে দলটির ভবিষ্যৎ কোন পথে যাবে সেটির উত্তর মিলবে খুব শিগগিরই।